বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় একমত ঢাকা বেইজিং। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার। ভেনেজুয়েলায় 2 দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘোষণা করেছেন, চীনে শিগগিরই বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় খোলা হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বহু দশক ধরে বাংলাদেশ ও চীনের মধ্যে আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার সম্পর্ক আছে। বিগত বছরগুলোতে এই সম্পর্কটি কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। তিনি জানান, বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে সরকার ইতোমধ্যে 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। মাত্র 15 দিনে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন দেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। এ সময় তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন তারা। বৃহস্পতিবার 25 জুন চীনের স্থানীয় সময় দুপুর 12টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিওয়াইয়োতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দুই দেশের বাণিজ্য, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও জোরদার করতে এ উদ্যোগের প্রতি আগ্রহ জানিয়েছে দেশটি। গেল 22 জুন জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহিমি জাহানিবাদী এ প্রস্তাবনা তুলে ধরেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে $1 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আশাবাদ জানান। বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্য সামগ্রী আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক ইরানের বাজারে রপ্তানি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিস স্মারকে জানিয়েছে, এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক বা প্রোটোকল সংশ্লিষ্ট আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্রাধিকার সারণী টেবিল অফ প্রেসিডেন্স আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে অগ্রাধিকার সারণীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমান মর্যাদা দেওয়া হয়েছে। ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা ত্রিবেদী 2 বার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত 5 জুন তিনি বাংলাদেশে এসেছেন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী 28 জুন থেকে এই ভিসার আবেদন করা যাবে। ভিসা প্রদান শুরু হবে 1 জুলাই থেকে। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। এদেশে ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানো হবে। ভেনেজুয়েলায় শক্তিশালী ও বিধ্বংসী 2টি ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার বিকেলে প্রথমে 7.2 মাত্রার তীব্র ভূমিকম্প হয়। এর 39 সেকেন্ড পরেই 7.5 মাত্রার আরেকটি ভূকম্পন আঘাত হানে। ভূমিকম্প দুটির গভীরতা ছিল মাটি থেকে 21.9 কিলোমিটার এবং 10 কিলোমিটার নিচে। এতে দেশটির কারাকাস, ক্রুহিলিও, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া, মিরান্দা এবং লা গুয়াইরা রাজ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শহরের অনেক বাড়িঘর বড় ফাটল হয়েছে, কিছু ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। এই দুর্যোগের কারণে 10,000-এরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা 44%, মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় 30%। ভূমিকম্পে দিশেহারা ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলো। সবার আগে সাড়া দিয়েছে বলিভিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেছেন, ভেনেজুয়েলা সরকারের যা যা দরকার দ্রুত পৌঁছে দিতে প্রস্তুত আছে বলিভিয়া সরকার। অন্যদিকে ভেনেজুয়েলার কী সহায়তা প্রয়োজন তা দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসে ব্রাজিলীয় দূতাবাসকে তিনি এই নির্দেশনা দিয়েছেন। উরুগুয়ের প্রেসিডেন্ট জমন্দু ওরসি জানিয়েছেন, ভেনেজুয়েলাকে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর তার দেশ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই বলেছেন, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের পক্ষ হয়ে রাশিয়া, চীন ও তুরস্কের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, এমন তথ্য জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ওই তিন দেশকে থামিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তিনি আরও বলেছেন, সবাই জানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে পছন্দ করেন না, এই কারণে তিনি ইরানের পক্ষে অংশ নেয়ার প্রধান দাবিদার ছিলেন। ট্রাম্প এরদোয়ানকে অনুরোধ করেছিলেন যাতে যুদ্ধে না জড়ান। ট্রাম্প আরও বলেন, এ সময় সবচেয়ে দুর্দান্ত ভূমিকা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। এই যুদ্ধ থেকে দূরে থাকার জন্য তিনি শিকে বিনীত অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আশ্চর্যজনকভাবে যুদ্ধ থেকে দূরে ছিলেন। সংঘাতের প্রথম দিনে ইরানের মিনাব শহরের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত দায় কার তা নিশ্চিত হওয়া যাবে না, বুধবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সেই হামলার প্রথম দিনে মিনাবের সাজারেহে তায়েবা বালিকা বিদ্যালয়ে হামলায় 175 জনের বেশি শিশু শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছিলেন। মার্চ মাসে রয়টার্স জানিয়েছে, আমেরিকার সামরিক বাহিনীর তদন্তে জানা গেছে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী। এরপর পেন্টাগন তদন্তের পরিধি বাড়ায়, তবে এখন পর্যন্ত কোনো রিপোর্ট প্রকাশ করেনি। বুধবার সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন তিনি জানেন না এটা আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা ছিল, এমন কোনো প্রমাণ নেই। মধ্যপ্রাচ্যের প্রধান নৌপথ হরমুজ প্রণালী সচল হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে, এ কারণে তেলের দাম কমছে। বর্তমানে অপরিশোধিত তেলের বৈশ্বিক বাজার মূল্য গেল 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার আগের মতো হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার 25 জুন আগস্ট মাসের ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম $1.06 বা 1.44% কমেছে। এই তেলের দাম এখন $72.68 হয়েছে। এদিন আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড প্রতি ব্যারেলের দাম কমেছে 76 সেন্ট কিংবা 1.08%। এই তেল বিক্রি হয়েছে $69.58 দামে। যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির কারণে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ কয়েক দশক ধরে ওয়াশিংটনকে নিজের ইচ্ছামতো পরিচালনা করার তার দাপুটে রাজনৈতিক ভাবমূর্তি সম্পূর্ণ ভেঙে পড়েছে। নেতানিয়াহু একটি ফোন করেই ওয়াশিংটনের সিদ্ধান্ত বদলে দিতে পারতেন। এ কারণে কূটনীতিবিদরা তাকে রসিকতা করে আমেরিকান হুইসপারার বা যুক্তরাষ্ট্রের কানপরা দাতা বলে ডাকতেন। চুক্তির কারণে নেতানিয়াহুর সেই সাজানো গল্প উল্টে গেছে। নেতানিয়াহুর সাবেক রাজনৈতিক উপদেষ্টা আভিভ বুশিনস্কি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহু নিজেই পরাজিত হননি, তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পকেও হারিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত বীরত্বের সঙ্গে অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে, এমন দাবি করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, এই বীরত্বপূর্ণ লড়াইয়ের পর ইরান এখন সারা বিশ্বে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃত। বুধবার রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শত্রুরা বিশ্বাস করেছিল তারা মাত্র 3 দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটাতে পারবে, তাদের পুতুল সরকার বসাতে পারবে। কিন্তু ইরানি সেনাদের অনমনীয় ও সুনির্দিষ্ট পাল্টা জবাবের কারণেই পশ্চিমা পরাশক্তিগুলো শেষ পর্যন্ত তাদের যুদ্ধের কৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।